দেশে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে 19% মানুষ। মিয়ানমারে সংঘাত, ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশি ঘরের চালে এবং সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মাস লাগালো ভারত। বিজিবির বাঁধা অভিনন্দন। ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 19.2% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এর মধ্যে শহরে দারিদ্র্যের হার 16.5% হলেও গ্রামে সেই হার 20%-এর বেশি বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ঢাকার BICর সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক্স সেলের তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও BBS এর যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 26.6% দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে, অন্যদিকে সবচেয়ে কম 15.2% চট্টগ্রাম বিভাগে। ঢাকায় দারিদ্র্যের হার 1.8% বেড়ে 19.6% হলেও এই সময়ে কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার। সবচেয়ে বেশি 63.2% দারিদ্র মানুষের বাস মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের মিয়ানমার অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বান্দরবানের ঘুমধুম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের সীমানায় একটি বসত বাড়িতে এসে পড়ে। অনেকের বসত ভিটির গাছপালায় এসেও গুলি এসে লাগে। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। একজন বিজিবির সদস্য আমাকে ইনফর্ম করছিল যে এত রাত্রি কেন, বাসায় চলে যান। আমি বাসায় গিয়ে ঘুমাইছি। ঘুমানোর কিছুক্ষণ পরে শুনতে পেলাম গুলির আওয়াজ, ধুমধাম ধুমধাম। অনেকক্ষণ ধরে মনের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছে, তখন আমি আবার বাড়িতে ঢুকে যাই। কিন্তু এইভাবে তো আসলে আমরা অনেক আগের থেকেও আমরা এগুলা আসলে এলাকার মধ্যে আছি এবং আমরা ভুক্তভোগী। অনেকের বাড়িতে পড়ছে। আমার বাড়ির পিছনে আমার সুপারি গাছ এবং আমার বাড়ির পিছনে একটা নারকেল গাছও পড়ছে। সীমান্ত পরিস্থিতি দীর্ঘ বছরকাল সময় ধরে অব্যাহত রয়েছে। মাঝপথে কিছুদিন একটু শান্ত ছিল। সাম্প্রতিক সময় থেকে গত রাত্রে আবার জানতে পারছি মিয়ানমার অভ্যন্তরে আপনার এই বিচ্ছিন্নতাবাদী একটি গ্রুপের মধ্যে আর মিয়ানমার সরকারের মধ্যে সংঘাত চলে আসছিল। তারই জের ধরে গত রাত্রেও প্রচণ্ড গোলাগুলির শব্দ হয়েছে মিয়ানমার অভ্যন্তরে। আর এটার কারণে সীমান্ত অধিবাসীদের মধ্যে ধরনের আতঙ্ক বিরাজ করে। বরাবরই ইতিপূর্বেও এ ধরনের আতঙ্ক বিরাজ করে আসছিল। গতকালও আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমান্ত এলাকার বিভিন্ন এই লোকজন পুশ করেছে ওই মিয়ানমার অভ্যন্তরে আপনার প্রচণ্ড গোলাগুলির শব্দ। এমনকি আমাদের এক সহকর্মী মাহমুদুল হাসান তুমরুর বাসিন্দা, এই জিরি পয়েন্ট থেকে ওনার বাসা বলতে গেলে 200 গজ মতো হবে। ওনার বাসা ব্যাট করে একটি ছোড়াগুলি এখানে ওনার বাড়িতে এসে পৌঁছেছে জানতে পেরেছি। তা নিয়ে স্থানীয়ভাবে আপনার সীমান্ত এলাকার বাসিন্দা যারা আছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কোন সময় কি ঘটে যায় তা নিয়ে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় লাগানো সেই কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতার বেঁধে শক্ত করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর BSF প্রহরায় ভারতীয় কৃষকেরা বাঁশ বাঁধছে 1 মিনিটে 51 সেকেন্ডের এমন একটি ভিডিও চিত্র উভয় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে বিজিবি প্রতিবেশী দেশের এই কাজের বিরোধিতা করলেও তারা ভারতীয়রা কাজ করে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরের দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া ও সরকারপাড়া সীমান্তে BSF এর জিরো লাইনে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা দিয়ে শক্ত করার চেষ্টা করে। এই সময় বিজিবি তা বাধা প্রদান করেন। পরে ভারতীয় BSF সদস্যরা কোনো কথা না শুনে তাদের লোকজন দিয়ে জোরপূর্বক বেড়া দেন। তবে BSF সদস্যদের দাবি কৃষকরাই এ কাজ করছেন। নওগাঁর নিয়ামতপুরে উপজেলার সহকারী কমিশনার রেজাউল করিমের বাসা লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় এসিল্যান্ড বাসার ভেতরে অবস্থান করছিলেন। তবে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি জানান, এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
দুর্বৃত্তদের ছোড়া গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে ভেতরে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিশ্ব ইজতেমা 2025 উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় নিরাপত্তায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব ইজতেমা 2025 উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান সভাপতিত্বে নির্দেশনামূলক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় তিনি প্রত্যেককে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান, উপপুলিশ কমিশনার সহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালা 2025 অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে শহীদ গার্ডেনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার 700 বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী অংশ নেয়। এর মধ্যে মেহেরপুর জেলার 235 জন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেলে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুষ্টিয়া মোকামে চালের দাম বাড়ার জন্য বিএনপির কয়েকজন নেতার চাঁদাবাজিকে দায়ী করছেন দলটির পদবঞ্চিত ও প্রত্যাশা অনুযায়ী পদ পদবি না পাওয়া একটি অংশের একাধিক নেতা। একই সাথে জেলা জুড়ে চাঁদাবাজি, হাটঘাট দখল, ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ বর্তমান কমিটির নেতারা করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। তাদের অপকর্ম থেকে মসজিদের জায়গা ও বিএটি দখলও বাদ পড়েনি বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত 4 নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত ও অবমূল্যায়িত নেতাকর্মীরা ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন। ঢাকা জেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটিয়া এলাকায় 6টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়ার শিমুলিয়ায় অবস্থিত অবৈধ 6টি ইট ভাটা থেকে সর্বমোট 36 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ইট ভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ইজারা বাতিল করায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার কয়েক লাখ মানুষের। আগে জোরপূর্বক আদায় করা 3500 টাকার ভাড়া এখন সরকার নির্ধারিত 500 টাকা আদায় করা হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছে ওই রুটে চলাচলকারী কয়েক লাখ মানুষ। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সংযোগস্থল মিরগঞ্জ ফেরিঘাটে 3 বছর মেয়াদের ইজারার জন্য দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু স্থানীয় দুই পক্ষের রেষারেষিতে 16 কোটি টাকায় গিয়ে দাঁড়ায় সেই ইজারা, যার প্রভাব পড়ে স্থানীয় 3 উপজেলার বাসিন্দা ও যানবাহনের উপর। ইজারাদারদের বিরুদ্ধে অনিয়ম ও জুলুম নির্যাতনের প্রমাণ পাওয়ায় জানুয়ারি মাসের 20 তারিখ মিরগঞ্জ ফেরিঘাট এলাকার ইজারা বাতিল করে সড়ক ও জনপথ বিভাগ। ইজারা বাতিল সংবাদে খুশি 4 উপজেলার কয়েক লাখ মানুষ। এখন সরকার নির্ধারিত ন্যায্য ভাড়া দিচ্ছেন সকলে। আমরা মোবাইল কোড করিয়েছি, প্রায় 2 বারই 1.5 লক্ষ টাকার উপর মোবাইল কোড করেছে। সেখানে যে নির্ধারিত টোল যেটা আছে তার অতিরিক্ত ভাড়া তারা নিচ্ছিল, টোল আদায় করছিল। তো বিভিন্ন কারণ থেকে আসার পরে আমি এখানে হস্তক্ষেপ করি। নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তো সেই বিষয়ে আমরা ঠিকাদারকে, সংশ্লিষ্ট ইজারাদারকে বারবার সতর্ক করা সত্ত্বেও উনি আমাদের এই বিধি মোতাবেক যেই ভাড়া নেওয়ার কথা ছিল সে ন্যায্য ভাড়া বিভিন্ন সময় সে তুলেননি, অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। তো তাকে সতর্ক করার পরও যখন সেই আমাদের ইনস্ট্রাকশন উনি মানেননি, তখন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, তার চুক্তিটা বাতিল করা হয়। রাজধানী কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় জলাশয় ভরাট করে গড়ে ওঠা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। অভিযানের অংশ হিসেবে টোটাল মোচাই শতাধিক প্লটের সীমানা প্রাচীর, বেশ কয়েকটি ভবনের আংশিক অংশ, বৈদ্যুতিক খুঁটি, সাইনবোর্ড ও গেট ভেঙে ফেলা হয়। পাশাপাশি জলাশয় ভরাট করে তৈরি করা রাস্তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম জানান, অভিযুক্ত জমিগুলো সিএস রেকর্ড অনুযায়ী সরকারি সম্পত্তি এবং মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে এগুলো ভরাট করা হয়েছে। জলাধার আইন লঙ্ঘন করে কেউ জলাশয় ভরাট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে অবৈধ স্ট্যান্ড, ইজি বাইক, রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস সহ যত্রতত্র পার্কিং এর কারণে ভয়ঙ্কর রূপ নেয়া যানজট নিরসনে জেলা প্রশাসক আয়োজিত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। সভাটিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জে যানজট সৃষ্টির বিভিন্ন কারণ জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন এবং সেসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ প্রস্তাব করেন। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, ইজি বাইক শহরের অন্যতম সমস্যা। এই ইজি বাইকগুলোকে একটি নির্দিষ্ট জায়গা থেকে ঘুরিয়ে দিতে পারি এবং যেই রুটে ইজি বাইকগুলো চলাচল করে সেই রুটের জন্য একটি আলাদা রং করে দিতে পারি, তাহলে আমরা প্রাথমিকভাবে একটি ভালো ফলাফল আশা করতে পারি। আসন্ন সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার মৃৎশিল্পীরা। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে মৃৎশিল্পীরা তৈরি করছেন ছোট বড় বিভিন্ন আকৃতির প্রতিমা। মৃৎশিল্পীরা তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন সরস্বতী প্রতিমার মুখ। কুষ্টিয়া সদর উপজেলার শহরস্থ রথখোলা মন্দিরে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় চলছে প্রতিমা তৈরির কাজ। পূজার সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এটা আমাদের বিদ্যার দেবী সরস্বতী। আমরা লেখাপড়া যারা করে, যারা কলেজে পড়ে, যারা আপনার ছোট ছোট ছেলেপিলে যারা কলেজ তারা ধরেন এই পুজোটা করে। ঠিক আছে, সবাই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে 19% মানুষ। মিয়ানমারে সংঘাত, ছোড়া গুলি এসে পড়ল বাংলাদেশি ঘরের চালে এবং সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মাস লাগালো ভারত। বিজিবির বাঁধা। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।